ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ফিজিক্স ক্লাস। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের লেকচার নাম্বার 6 নিয়ে এসেছি তোমার সামনে। আচ্ছা, আজকের লেকচারের টপিক হচ্ছে আমাদের খুবই ইন্টারেস্টিং এবং যেটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই হেল্প করবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত অর্থাৎ লেকচার 1 থেকে 4 পর্যন্ত যে থিওরিগুলো পড়ছিলাম ওই রিলেটেড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোশ্চেন সলভ। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি বুয়েট, কুয়েট, চুয়েট, ট্রুয়েটের ইন্টারেস্টিং কোশ্চেনগুলো। তাহলে আমরা শুরু করব সবচেয়ে লেটেস্ট বছরে বুয়েটে আসা 2019-20 কোশ্চেনটা দিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসছে, সবাই আগে কোশ্চেনটা দেখি। কি বলছে হচ্ছে এই যে এরকম একটা দুইটা তার দেওয়া আছে। বলছে সমান দৈর্ঘ্য ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের তারে 45 কেজি ভরের একটি বস্তু ঝুলানো হয়েছে। অর্থাৎ বোঝা গেল এই তারে 45 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছি কয়টা তারের মধ্যে? দুইটা তারের মধ্যে। বলা আছে তার দ্বয় অনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ করে। তাহলে কত ডিগ্রি কোণ করছে? 15 ডিগ্রি কোণ। বলছে তার দুটির বিকৃতি কত, অর্থাৎ এই তার এবং এই তারের বিকৃতি কত। তাহলে একটু খেয়াল করি তো। প্রথমে কথা হচ্ছে দুইটা তার যেহেতু আছে, আমার বিকৃতি বের করতে হইলে দুইটা তারের দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধ সমান, ভর যত ভর ঝুলাইছে ওইটা সেম, এবং দুইজনেই কত কোণ করছে? 15 ডিগ্রি কোণ। তাহলে দুইজনের বিকৃতির মান পরস্পর কি আসবে? সমান। তাহলে আমরা যে কোনো একজনের বিকৃতি বের করলে ওইটাই দুজনের বিকৃতির মানের কি আসবে? সমান আসবে। আগে বুঝো এবার যে আমাদের কি কি মান লাগবে। তাহলে তুমি জানো যে y ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের f ক্যাপিটাল L ডিভাইড বাই a স্মল l। তুমি যদি বিকৃতি বের করতে চাও, অর্থাৎ স্মল l বাই ক্যাপিটাল L এই পাশে নিয়ে আসলাম স্মল l বাই ক্যাপিটাল L, তাহলে ওয়াইটা ওই পাশে ভাগ যাবে। তাহলে f ডিভাইড বাই a y। তাহলে তোমাকে এই জায়গা থেকে স্মল l বাই ক্যাপিটাল L বের করার জন্য দরকার হচ্ছে f ডিভাইড বাই a y। তাহলে একটু বুঝো তো আগে, a মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই যে দেওয়া আছে ওর ব্যাসার্ধ দেওয়া আছে তারটার ক্ষেত্রে, y ওর ইয়ংয়ের গুণাঙ্কের মানটাও আমাদেরকে দেওয়া আছে, কিন্তু f এই তারটার উপর কতটুকু বল প্রয়োগ হয়েছে ওটা কিন্তু আমরা জানি না। কারণ এই জায়গায় দুইটা তার আছে, একটা বস্তু আছে, আবার তারগুলো সোজাসুজিও নয়, কিছুটা বেঁকে আছে। তাহলে এই ঘটনাটা আমরা সলভ করবো কিভাবে? একটু খেয়াল করলে বুঝবা, একটু শুনো। তাহলে আমাদের কাছে দুইটা তার আছে, এই দুইটা তারের মাধ্যমে একটা বস্তু ঝুলানো আছে। তাহলে বুঝি এই জায়গার মধ্যে কি কি বল কাজ করতেছে। আগে ফার্স্ট অফ অল হচ্ছে এই বস্তু আছে, ওর একটা ভর আছে, সো ওর ওজনটা খাড়া কোণ দিয়ে কাজ করবে? নিচে দিয়ে কাজ করবে, mg। আচ্ছা, এই দুইটা তার কি করতেছে? দুই পাশ থেকে বস্তুটাকে ধরে রাখতেছে না, অর্থাৎ ওর উপর একটা টান প্রয়োগ করতেছে বস্তুটার উপর। তাহলে আমরা বুঝতে পারলাম এই বরাবর এই তারটার উপর টানটাকে টি মনে করলাম। এবার আসো তো, হুবহু সেম বৈশিষ্ট্যের তার এটা, এবং দুজনের ক্ষেত্রে সেম ভরের বস্তু ঝুলানো আছে, সো ওর ক্ষেত্রেও টানের মান হুবহু সেম আসবে, যেটাকে আমরা কি মনে করে নিলাম? টি মনে করে নিলাম। তাহলে এই জায়গার মধ্যে কয়টা বল কাজ করতেছে? mg। এই তার বরাবর টি, এই তার বরাবরও কি কাজ করতেছে? টি কাজ করতেছে। তাহলে একটু চলে আসি, এই বরাবর আমরা জানি ও কতটুকু কোণ করছে অনুভূমিকের সাথে? ও কোণ করছে 15 ডিগ্রি। এই বরাবর 15 ডিগ্রি, এই বরাবর কত ডিগ্রি? 15 ডিগ্রি। এবার আসো, আমাদের দরকার হচ্ছে এই যে টান, এই তারের উপর কত বল প্রয়োগ হয়েছে? টি বল প্রয়োগ হয়েছে। এই যে টান দিচ্ছে ওর উপর টি পরিমাণ টান পড়তেছে তারের উপর। তাহলে এই টানের মানটাই আসলে আমাদের কিসের মান? এই বলটার মান। ক্লিয়ার জিনিসটা? এই যে আমাদের যে এফ এর মানটা দরকার হবে ওইটা আসলে এই টানের কি সমান। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কাকে বের করা? এই টানটাকে বের করা। তাহলে কিভাবে বের করবো আমরা? একটু খেয়াল করো, আমরা একটু উপাংশে বিভাজন করে ফেলবো। তার সাথে এই বরাবর টি আছে, তাহলে এই যেহেতু কোণ আছে, তাহলে টি এর এই অনুভূমিক বরাবর উপাংশের মান কত চলে আসবে? কোণ থাকলে আমরা জানি টি কস থেটা। ঠিক আছে জিনিসটা? সেম ভাবে দেখো তো, এর উলম্ব বরাবর উপাংশের মান কত আসবে? এর উলম্ব বরাবর উপাংশের মান চলে আসবে হচ্ছে এই বরাবর, চলে আসবে হচ্ছে টি সাইন থেটা। ক্লিয়ার জিনিসটা? দেখো এই যে এই তারের টি আছে, কোণ আছে টি কস থেটা, উলম্ব বরাবর চলে আসবে কি? এই যে এটার সাথে লম্ব হবে চলে আসবে কি? টি সাইন থেটা। এটা তো একটা তারের জন্য। তাহলে অপর তারের জন্য কি হবে? একটু খেয়াল করো তো, এই বরাবর টি কাজ করতেছে, সো 15 ডিগ্রি কোণ দিয়ে এই বরাবর চলে আসবে হচ্ছে আমাদের সেম টি কস থেটা, এবং উলম্ব বরাবর চলে আসবে কি? দেখো এই তারের অনুভূমিক টি কস থেটা, উলম্ব বরাবর চলে আসবে কি? টি সাইন থেটা। তাহলে উলম্ব বরাবর চলে আসলো ওর ক্ষেত্রেও টি সাইন থেটা। এবার একটু খেয়াল করি, আমাদের দুই পাশে দুইটা বল কাজ করতেছে, এক বরাবর টি কস থেটা, এই বরাবর টি কস থেটা। এই দুইটা পরস্পর বিপরীত দিকে এবং সমান। দেখো তো কস থেটা টি দুইটাই সমান। তাহলে বুঝা গেল এই দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, সো এরা দুজনকে কি করে দিবে? নাকচ করে দিবে। তাহলে এই দুইটা বলের মান কোনো দরকার নাই আমার, কারণ একজন আরেকজনের বিপরীত দিকে। তাহলে টি কস থেটা কি হয়ে যায়? নাকচ হয়ে যায়। তাহলে টি কস থেটা নাকচ হয়ে যায়, ক্লিয়ার জিনিসটা? এবার আসো, তাহলে বেঁচে আছে কে? বেঁচে আছে এই তারের জন্য টি সাইন থিটা,
এই তারের জন্য কি টি সাইন থিটা। তাহলে আমরা বুঝলাম উপরের দিকে আমার কয়টা ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্স, টি সাইন থিটা টি সাইন থিটা। তাহলে উপরের দিকে কাজ করতেছে 2t সাইন থিটা। ক্লিয়ার জিনিসটা? এবার আসো সেমভাবে নিচের দিকে আমার কত বল কাজ করতেছে দেখো তো, নিচের দিকে কাজ করতেছে আমার mg। তাহলে নিচের দিকে কাজ করতেছে কি mg। দেখো তো এখন আমরা এই উপাংশে বিভাজনের পর টি কস থিটা চলে যাওয়ার পর আর কোনো বল কি আছে এই দুইটা বল ছাড়া? একটা আছে উপরের দিকে 2t সাইন থিটা, নিচের দিকে আছে mg। তাহলে আমরা বুঝলাম উপরের দিকে আর বল নিচের দিকে বল সমান বলে এই বস্তুটা কি আছে, এই জায়গায় স্থির অবস্থা আছে। অর্থাৎ এই জায়গায় স্থির থাকার শর্ত হচ্ছে উপরের বল আর নিচের বল কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে বস্তুটি স্থির থাকলে উপরের দিকে বলের মান কত আমাদের 2t সাইন থিটা, এবং নিচের দিকে বলের মান কত, সেটাকে একটু লম্বা করে দিই, নিচের দিকে বলের মান কত mg। যেহেতু দুইটা সমান তাহলে এই রেখা আর এই রেখা পরস্পর কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে এবার চলে আসি, আমাদের দরকার কার মান তুমি আগে বুঝো, আমাদের দরকার টি। কেন? ওই যে এফ এর মানটাই টি এর মানের সমান। তাহলে আমরা টি ইকুয়াল টু চলে আসবে mg/2 সাইন থিটা। তাহলে চলে আসে এম মানে কি ভর। দেখো তো এই জায়গার মধ্যে ওর ভর কতটুকু দেওয়া আছে আমরা জানি, কত 45 কেজি। তাহলে 45 কেজি ইন্টু জি জানি আমরা 9.8 ডিভাইড বাই 2 ইন্টু সাইন, দেখো তো থেটা মানে এই কোণটা না, এই যে এটাকে থেটা মনে করছিলাম আমরা, থেটা কত ডিগ্রি 15 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে আমরা ইজিলি কিসের মানটা পেয়ে যাচ্ছি, টানের মানটা পেয়ে যাচ্ছি। যদি আমরা টানের মানটা পেয়ে যাই তাহলে আমাদের জন্য বিকৃতি বের করা কি এবার আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা বিকৃতিটা বের করবো কিভাবে, একটু খেয়াল করে এই পাশটা মুছে দিচ্ছি আমি। তাহলে চলে আসবে আমাদের বিকৃতির মান বের করার জন্য আমরা লিখব যে এখন ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র জানি কি y = f ক্যাপিটাল L বাই a স্মল l। তাহলে আমাদের দরকার স্মল l বাই ক্যাপিটাল Lটা, অর্থাৎ বিকৃতিটা দরকার আমাদের। তাহলে f ডিভাইড বাই a y, ঠিক আছে জিনিসটা? এবার চলে আসো তাহলে এফ মানে আমরা জানি কতটুকু ফোর্স প্রয়োগ হয়েছে ওর উপর, আমরা জানি ওর উপর ফোর্স প্রয়োগ হয়েছে কতটুকু টি পরিমাণ। তাহলে এই জায়গা থেকে টি লিখলাম, ডিভাইড বাই এ ক্ষেত্রফল দরকার, কিন্তু আমরা এই জায়গা থেকে ওর ব্যাসার্ধটা জানতাম 15 সেন্টিমিটার। কোশ্চেনটা মুছে দিছি কিন্তু কত সেন্টিমিটার দেওয়া ছিল, 15 সেন্টিমিটার। তাহলে আমরা এই জায়গা থেকে লিখবো পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ওয়াই। ওর ইয়ংয়ের গুণাঙ্কের মানটাও কিন্তু আমাদেরকে দেওয়া ছিল কত, 2 × 10⁻11। তাহলে দেখো তো আমরা আর এর মানটা জাস্ট 15 সেন্টিমিটার থেকে কিসে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব, কত 0.15 মিটার। টি এর মানটা আমরা এই জাস্ট এই জায়গা থেকে নিয়ে এখানের মধ্যে বসাই দিব, আর জানি ওয়াই জানি, আমরা ইজিলি কার মান পেয়ে যাব, বিকৃতি। দেখো তো আমরা যে কোনো একটা তারের বিকৃতি বের করলে দুইটা তারের বিকৃতি পরস্পর কি হবে বলছিলাম, সমান। তাহলে আমরা বুঝলাম বিকৃতি যেটার মান স্মল l বাই ক্যাপিটাল, ওইটাই হবে আমাদের কি অ্যান্সারটা। তাহলে আমরা বিকৃতির মানটা পেয়ে গেলাম খুব ইজিলি। তাহলে বিকৃতির মান পেয়ে গেলে ওইটাই আমাদের চাইছে। দেখছো তাহলে উপাংশ রিলেটেড এই ঘটনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা শুধু আমরা এই সিস্টেমে না, এটা কিন্তু আমরা লামের উপপাদ্যের মাধ্যমে সলভ করতে পারতাম। কেন? দেখো তো কয়টা বল কাজ করতেছিল, 3টা বল, টি টি mg। তাহলে লামের উপপাদ্য খাটাইও আমরা কার মান বের করতে পারতাম, টি এর মান বের করতে পারতাম। দেখতে হুবহু কি চলে আসছে, সেম চলে আসছে। তাহলে যারা লামের উপপাদ্য পারো তাহলে লামের উপপাদ্য দিয়ে সলভ করবা, আর যারা নর্মালি ভেক্টরের নিয়মে করতে চাচ্ছ ওরা এই সিস্টেমে সলভ করলেও চলবে। তাহলে পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। বুয়েটের ঠিক আগের বছর 19-20-এর আগের বছরের কোশ্চেনটা চলে আসি, 2018-19-এর কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা শুরু করার আগে সর্বপ্রথম বলে নিই, এই কোশ্চেনটা আমাদের সেম সিটি চিটং বোর্ড 2017 সালে আসছিল। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে বুয়েটে কিন্তু সবসময়ই সব ইউনিক ম্যাথ দিবে না, কিছু কিছু দেখবে বোর্ড থেকেও ডিরেক্ট আসতেছে, আবার মাঝে মাঝে বুয়েটের ম্যাথও কোথায় আসবে, বোর্ডে আসবে। সো তুমি বুয়েটের ম্যাথগুলোও বোর্ডের জন্য করতে হবে, বোর্ডের ম্যাথগুলোও বুয়েটের জন্য করতে হবে। তাহলে শুরু করে দিই, আমরা এই ম্যাথটা করছি, আমরা অলরেডি বোর্ডের যে কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করছি, তাও এই ম্যাথটা আমি করাই দিচ্ছি। একটু খেয়াল করবো, আমাদের কাছে দুইটা তার দেওয়া আছে যাদের দৈর্ঘ্য সমান এবং ওদের ব্যাস দেওয়া আছে। এরপর বললো কি, বলছে সমান বলে টানা হয়েছে, তাহলে দুজনের ক্ষেত্রে বলের মান আমরা পেয়ে গেলাম সমান। বলছে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ। তাহলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধির কয় গুণ, 3 গুণ। তাহলে আমরা বলতে পারি প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধিকে স্মল l1 দিয়ে লিখলাম, যেটা দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধির কয় গুণ, 3 গুণ। ঠিক আছে, স্মল l দিয়ে লিখলাম, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ পেয়ে গেলাম। এরপর বলছে তার দুটির মধ্যে কোনটি বেশি কি হবে, স্থিতিস্থাপক। এবার বলো তো তুমি, স্থিতিস্থাপকতার মেইন ঘটনা কি ছিল, যে যার স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে সে তত বেশি কি হবে, স্থিতিস্থাপক হবে। তাহলে সোজা জিনিস, যার ওয়াই বেশি হবে, কেন ওয়াই, ওই যে ইয়ংয়ের গুণাঙ্ক কেন, দৈর্ঘ্য রিলেটেড ঘটনাগুলো আছে, বুঝতে পারতেছো। ওয়াই যত বেশি হবে সে তত বেশি কি হবে, স্থিতিস্থাপক হবে, স্থিতিস্থাপক। ঠিক আছে, এই বেসিকের ওপর বেস করে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে চলে আসি তো,
প্রথম তারের জন্য আমরা কি লিখতে পারি, প্রথম তারের জন্য আমরা ইয়ংয়ের গুণাঙ্ক লিখবো। সো লিখলাম y1 ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। এবার আসো এফ দুজনের ক্ষেত্রে আমরা সমান বলে টানছি, সো এফ সেম ক্যাপিটাল এল, দুজনের দৈর্ঘ্য সমান, এ মানে কি ক্ষেত্রফল। তাহলে আসো তো ওর ক্ষেত্রে একটা ব্যাস, ওর ক্ষেত্রে আলাদা ব্যাস, সো ওর ক্ষেত্রে আমরা A1 লিখলাম। ওর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, বুঝিও ওর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি আর ওর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিও সমান না, সো ওর ক্ষেত্রে L1 দিলাম। ঠিক আছে জিনিসটা। এবার আসো তাহলে আমাদের কি আসবে, এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ, এ মানে হচ্ছে ওর ক্ষেত্রফল। দেখো তো ওর কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাস দেওয়া থাকলে সূত্রটা কি আমরা জানি, 1/4 পাই d1 স্কোয়ার ইন্টু আসবে কি L1। ক্লিয়ার জিনিসটা। D1 এর মানটা কত, D1 এর মানটা হচ্ছে এই জায়গা থেকে আমরা পাবো 3 মিলিমিটার, তাহলে আসবে কত 0.003 মিটার। ব্যাসের মানটা পেয়ে গেলাম। এবার আসি দ্বিতীয় তারের জন্য সূত্রটা লিখি। কেন সূত্রটা লিখবো, কারণ এই জায়গা থেকে আমরা মান বের করতে পারবো না, কারণ এই যে এফ ক্যাপিটাল এল এগুলোর মান আমাদের কাছে দেওয়া নেই, এমনকি স্মল L1 এর মানও আমাদের কাছে দেওয়া নেই। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে y2 লিখে ফেললাম এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই A2 স্মল L2। বুঝতে পারতেছো এফ আর এল সেম, কিন্তু ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য বৃদ্ধি সেম না। তাহলে চলো আসি এফ এর মান জানি না আমরা, ক্যাপিটাল এল এই জায়গার মধ্যেও আমাদের ব্যাস দেওয়া আছে 6 মিলিমিটার, তাহলে ব্যাস দেওয়া থাকলে আমরা জানি 1/4 পাই ডি স্কোয়ার ইন্টু L2। এবং D2 মান কত দেওয়া আছে আমাদেরকে, D2 মান দেওয়া আছে হচ্ছে এই যে 6 মিলিমিটার, তাহলে আমরা লিখে ফেলতে পারি 0.006 মিটার। ঠিক আছে জিনিসটা। তাহলে আসো তো দুটো ইকুয়েশন পেয়ে গেছি আমরা, এটা একটা y1 এর ইকুয়েশন, এটা হচ্ছে y2 এর ইকুয়েশন, 1 2। তাহলে আমরা ভাগ দিয়ে দিব, y1 ডিভাইড বাই y2 সমান কি আসবে, আসি দেখো তো এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই, এটাতে আছে কি 1/4 পাই d1 স্কোয়ার ইন্টু L1 ডিভাইড বাই y2 এর মান কত পাইছি, এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই 1/4 পাই d2 স্কোয়ার ইন্টু L2 ইকুয়াল টু, এবার আসো তো উপরে এফএল নিচে এফএল সুন্দর মতো চলে গেল, 1/4 পাই এই যে 1/4 পাই দুইটাই চলে গেল। তাহলে আমাদের কি থাকতেছে, এই পুরো ঘটনাটা উপরে চলে আসবে। তাহলে আমরা একটু সাজায় লিখি, d2 স্কোয়ারকে আগে লিখি, d1 স্কোয়ার এই যে d2 স্কোয়ার উপরে চলে গেছে, L2টা উপরে চলে গেছে ইন্টু L2/L1। এবার আসো D2 আর D1 এর মান আমাদের কাছে জানা আছে। আচ্ছা আমরা মিটারে না নিলেও চলতো, কারণ দুইটা ভাগাকারে চলে আসতেছে। সো এটা কত, D2 এর মান কত 6 দিলাম, ডিভাইড D1 এর মান কত বেশি 3 হোল স্কোয়ার ইন্টু, এবার বুঝো L2/L1। তাহলে দেখো তো L2/L1 করতে গেলে দেখো তো L1 সমান 3L2, তাহলে বসাই দিই 3L2, তাহলে কাটাকাটি চলে যাবে। এবার আসো এটা আসবে 2 স্কোয়ার 4 ইন্টু এটা আসবে কত 1/3, তাহলে আমরা পাচ্ছি 4/3। তাহলে y1 ডিভাইড বাই y2 পাচ্ছি কত 4/3। তাহলে এই জায়গা থেকে আমরা একটু সাজিয়ে লিখলে আসবে y1 ইজ ইকুয়ালস টু 4/3 করলে পাবো আমরা 1.33 ইন্টু পাবো হচ্ছে y2। তাহলে বুঝতে পারতেছো কে বেশি, এই জায়গায় অবশ্যই y1 এর মানটা বেশি। তাহলে আমরা লিখে বলবো যেহেতু y1 ইজ গ্রেটার দেন y2, যার ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক। তাহলে কে বেশি স্থিতিস্থাপক, একের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, সুতরাং প্রথম তারটি অধিকতর স্থিতিস্থাপক, প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক। দেখছো খুবই সিম্পল ম্যাথ। এবং তুমি যদি মনে করে থাকো তাহলে আমরা চিটং বোর্ড 2017 সালে যে ম্যাথটা করছিলাম আসলে অ্যান্সার হুবহু সেমই আসছিল, জাস্ট ইনফরমেশনটা এখানে বলা আছে প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 3 গুণ, ওই জায়গায় উল্টা বলা ছিল যে দ্বিতীয়টির দৈর্ঘ্য প্রথমটির 1/3 গুণ বা 1/3। তাহলে দেখছো হুবহু ম্যাথস হুবহু অ্যান্সার সব কিছু সেম আসছে। সো আসলে বোর্ডের ম্যাথগুলোও খুব বেশি ইম্পর্টেন্সের সাথে দেখতে হয়, কারণ ওগুলোও আসলে ইঞ্জিনিয়ারিং বা অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে মুভ অন করি। তাহলে নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের রুয়েট 2018-19 সালের। আচ্ছা কোশ্চেনটা দেখো, এরকম একটা চিত্র আঁকা ছিল। চিত্র এঁকে বলা আছে যে একটা স্টিলের তার আছে, একটা ব্রাসের তার আছে, ব্রাস মানে হচ্ছে পিতলের তার আছে। তাহলে ওইটার দৈর্ঘ্য, স্টিলের দৈর্ঘ্য 1.5 মিটার, ব্রাসের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। এবং এই স্টিলের মধ্যে একটা বস্তু ঝুলানো আছে 15 কেজি, ওই বস্তুর শেষ মাথায় ব্রাসের তার ঝুলানো আছে এবং তার সাথে আবার ভর ঝুলানো আছে কত 10 কেজি। এরপর দুইটা তারের ক্ষেত্রে ব্যাসের মান সেম দিয়ে দেওয়া আছে আমাদেরকে, এবং ওয়াই স্টিল অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক স্টিলের ক্ষেত্রে এবং ব্রাশের ক্ষেত্রে মানগুলো দেওয়া আছে। আচ্ছা বললো উক্ত ভরদ্বয়ের জন্য স্টিল ও ব্রাশের কি কত সম্প্রসারণ কত, অর্থাৎ বুঝে গেল দুইজনের ক্ষেত্রে আমাদের স্মল এল বা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তন কত ওইটা বের করতে হবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে একটাই কাজ তোমার, সেটা হচ্ছে প্রথমে আসো তো স্টিলের ক্ষেত্রে বের করতে চাই। স্টিল
স্টিলের ক্ষেত্রে বের করব। তাহলে আমরা জানি আমরা যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে কাজ করতেছি, ইয়ংয়ের গুণাঙ্কতে যাইতে হবে আমাদেরকে, y = F ক্যাপিটাল L / A স্মল l। ঠিক আছে জিনিসটা? এবার আসো y এর ক্ষেত্রে আমরা কি লিখবো? ও হচ্ছে স্টিল YS, ওর ক্ষেত্রে বল FS, ওর ক্ষেত্রে দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য 1.5 মিটার LS AS, এবং আচ্ছা এ দুইটার ক্ষেত্রে সেম স্মল ls। এবার আসো আমাদের বের করতে বলছো দৈর্ঘ্যের সম্প্রসারণ কত, অর্থাৎ আমাদের বের করতে হবে কার মান? এই স্মল ls এর মান কতটুকু চেঞ্জ হচ্ছে। তাহলে আসি তো লিখে ফেলি, এই জায়গা থেকে আমরা স্মল ls সমান কি পাবো? দেখো তো, এটা এই পাশে চলে আসলো, এটা নিচে চলে আসবে, তাহলে FS LS / A × YS। এবার আসো FS, ওর উপর কতটুকু বল আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের স্টিলের তার, এই যে এটা হচ্ছে আমাদের স্টিলের তার। আচ্ছা এই স্টিলের তারের নিচে 15 কেজি ভরের বস্তুটাও আছে, ওর নিচে 10 কেজি ভরের বস্তুটা। দেখো ব্রাসের তার তো আছে, ওইটাকে আমরা প্রায় ভর শূন্য তার বলে দেওয়া আছে, সো এটার ভর আমরা কাউন্ট না করলেও চলতেছে। তাহলে স্টিলের তারের নিচে কয়টা ভর ওর ওপর বল প্রয়োগ করতে পারতেছে? 2টা ভর। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা বুঝলাম ওর ক্ষেত্রে টোটাল কত ভর আসলে ক্রিয়া করতেছে? 15 আর 10 25 কেজি। তাহলে আমরা বলতে পারি যে এই ভরটাকে যদি আমরা M1 নাম দিই, এই ভরটাকে যদি M2 নাম দিই, তাহলে ওর ক্ষেত্রে টোটাল ভর কাজ করতেছে mg, বল কাজ করতেছে mg, যেখানে m এর মান কত? 2টা ভর একসাথে কাজ করছে। দেখো এই স্টিলের তারের উপর আসলে 2টা ভর একত্রে নিচে mg বল প্রয়োগ করতেছে। তাহলে আমরা M1 + M2 টোটাল ভর × g লিখতে পারি। ক্লিয়ার জিনিসটা? এই যে সোজা কথা, মনে করো হচ্ছে এরকম একটা তার আছে তোমার কাছে, তুমি ঝুলে আসো, তোমাকে ধরে আরেকজন বন্ধু ঝুলে আসে। ঠিক আছে জিনিসটা? তাহলে এই তারটা তুমিও বল প্রয়োগ করতেছে, তোমার বন্ধুর ভরও বল প্রয়োগ করতেছে, তাহলে দুইটাই একত্রে M1 + M2 × g হবে। LS, ওর দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে? 1.5 মিটার, তাহলে 1.5 লিখে দিলাম, / A ক্ষেত্রফল, ওর ব্যাস দেওয়া আছে আমাদের কাছে, তাহলে কি লিখবো? 1/4 পাই d² × YS, ওর ইয়ংয়ের গুণাঙ্ক, এই যে স্টিলের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 200 × 10⁹। ক্লিয়ার জিনিসটা? 200 × 10⁹ দেওয়া আছে। এবার সেই ভরগুলো আমরা জানি, বসাই দিতে পারতেছি। ডিটাকে একটু আমরা মিটারে নিয়ে বসাইতে হবে, তাহলে আসবে কত? 25 × 10⁻⁴ মিটার আসলো। ঠিক আছে? তাহলে তুমি মানগুলো নিয়ে জাস্ট এখানের মধ্যে ইনপুট দিয়ে দিবা, কাজ শেষ। তাহলে স্টিলের ক্ষেত্রে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা তারপর চলে আসি ব্রাসের ক্ষেত্রে। ব্রাস মানে পিতল, পিতলের ক্ষেত্রে আসি, ওর ক্ষেত্রে আবার নতুন ইকুয়েশন লিখতে হবে আমাদেরকে। তাহলে আমরা y = F ক্যাপিটাল L / A স্মল l লিখলাম। ওর ক্ষেত্রে আমরা দেখতেছি যেহেতু ব্রাস YB FB LB ক্ষেত্রফল দুইজনের ক্ষেত্রেই সমান হবে, কারণ ব্যাস সেম LB। আমাদের দরকার কার মান? আমাদের দরকার হচ্ছে কতটুকু দৈর্ঘ্য চেঞ্জ করতেছে, তাহলে আমাদের LB এর মানটা দরকার। তাহলে আমরা LB বের করার জন্য কি করব? এই যে আমরা LBটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে YBটা নিচে চলে আসবে, তাহলে FB ক্যাপিটাল LB / A YB। ক্লিয়ার জিনিসটা? এবার চলে আসো FB, ওর ওপর কতটুকু বল কাজ করতেছে। আচ্ছা দেখো তো, ব্রাস, এই যে ব্রাসের তারটা এই জায়গায় আছে। আচ্ছা এই ব্রাস বা পিতলের তারটার নিচে দেখো তো, ওর নিচে শুধুমাত্র কত কেজি ভরের বস্তু আছে? 10 কেজি। ও ঝুলে আছে 15 কেজি থেকে, কিন্তু 15 কেজিটার ওজন কি এই তারের উপর ক্রিয়া করতেছে? না, দেখো ওর ওজন কাজ করতেছিল উপরের তারটার উপর। তাহলে বুঝা গেল ব্রাসের তারের উপর আমরা দেখতেছি কয়টা নিচে কয়টা ভর আছে? একটা ভর আছে। তাহলে ওর ওপর ওজন কাজ করবে কয়টা ভরের? একটা ভরের। সো ওর ক্ষেত্রে ওজনের মানটা আসবে কত? ওর ক্ষেত্রে ওজন প্রয়োগ করতেছে জাস্ট 10 কেজি ভর, দ্যাট ইজ M2 ধরছিলাম আমরা। তাহলে ওর ক্ষেত্রে আসবে M2G × ক্যাপিটাল LB। ওর ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে আমাদেরকে? 1 মিটার, তাহলে 1 / ওর ক্ষেত্রফল দেখো তো আবারও ব্যাস দেওয়া আছে, সো 1/4 পাই d² × YB। ওর ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক কত? 120 × 10⁹। তাহলে আমরা জাস্ট বসাই দিলে যে মানটা পাবো ওইটাই হবে ওর প্রসারণ। এবার আসো, তাহলে এই ম্যাথটা আসলে মানে তুলনামূলক মোটামুটি ইন্টারেস্টিং একটা ম্যাথই বলা যায়। শুধু মাথায় রাখতে হবে তোমাকে যদি এরকম 100টা বস্তু দেয়, তাহলে মাথায় রাখতে হবে সবচেয়ে উপরে যে আছে ও দুজনের ভর বহন করতেছে, অর্থাৎ দুজনের ওজনই বহন করতেছে, অর্থাৎ ওর ওপর বলের মান হবে দুইজনের ওজন। তো ও আছে দেখো তো, ওর ওপর এই তারের ওপর এই ভরটা বল প্রয়োগ করতে পারতেছে না, এই তারের ওপর এই ভরটা বল প্রয়োগ করতেছে, ওর ওপর বল প্রয়োগ করতেছে কি? শুধু নিচের ভরটা। সো ওর ক্ষেত্রে শুধু নিচের বলটা দিলে হচ্ছে, মানে বাকি জিনিসগুলো ইজি, জাস্ট তোমাকে নির্ণয় করতে হবে যে আসলে কার ওপর কত বল কাজ করতেছে। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে আসি। এরপরে ম্যাথটা হচ্ছে বুয়েট 17-18 সালের ম্যাথ। আচ্ছা ম্যাথটা খুবই ইজি। আচ্ছা এই ম্যাথটা তোমরা নিজেরাই পারবা আসলে, একটু খেয়াল করো। আমাদের কাছে একটা তার দেওয়া আছে, যার ব্যাস দেওয়া আছে আমাদেরকে কত? 2 মিলিমিটার, এবং ওর ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত দেওয়া আছে। যে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, পয়সনের অনুপাতও দেওয়া আছে। বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে
কত কিলো নিউটন বল লাগবে এবং ব্যাসের কত পরিবর্তন হবে। আচ্ছা, প্রথম ম্যাথটা তুমি বুঝতে পারতেছো যে দৈর্ঘ্য বৃদ্ধির কাহিনী আছে, তার মানে তোমাকে ইয়ংয়ের গুণাঙ্কে চলে যেতে হবে। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক y = F L/A l, এই সূত্রটা খাটাবো। এবার আসি, বলছে কত কিলো নিউটন বল লাগবে। আচ্ছা বল, তাহলে বল হবে F = এই যে F বের করতে গেলে এটা গুণ হবে y/L. এবার আসো, ইয়ংয়ের গুণাঙ্ক তো আমাকে দেওয়া আছে, ক্ষেত্রফল এই যে তোমাকে ব্যাস দেওয়া আছে, স্মল এল কতটুকু বৃদ্ধি করছি দৈর্ঘ্য, 15% বৃদ্ধি করছি। তাহলে বলতে পারি আমরা স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ও টোটাল দৈর্ঘ্যের 15% বৃদ্ধি হচ্ছে, তাহলে এল এর 15%, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল এর 15%, তাহলে এল ইন্টু 15/100, তাহলে এটা আসবে 0.15 এল। তাহলে দেখো তো এখানে বসাই দিলে স্মল এল এর মান বসাই দিলে এল এল কাটা চলে যাবে, তুমি ইজিলি এফ এর মান পাবা। কিন্তু মাথায় রাখতে হবে কত কিলো নিউটন বলছে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা বের হবে নিউটনে। তাহলে তোমাকে আবার কি দিয়ে ভাগ করে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে F = এখান থেকে যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটাকে আমাদের জাস্ট 1000 দিয়ে ভাগ করে নিলে আমরা কিসে পেয়ে যাব, কিলো নিউটন। আমি সুন্দর করে করতেছি না কারণ খুবই ইজি ম্যাথ, তোমরা নিজেরাই করবে। আসলে অ্যান্সারটা আসবে হচ্ছে এই যে এটা। এবার চলে আসো, পরের ম্যাথে বলছে ব্যাসের কত পরিবর্তন হবে। আচ্ছা, যারা পয়সন অনুপাতের লেকচারটা দেখো নাই, পয়সন অনুপাতের লেকচার আসলে এই জিনিসটা খুব ইজিলি বোঝানো হয়েছে আমাদের যে ব্যাস রিলেটেড কাহিনীটা কী হবে। পয়সন অনুপাত থাকলে দেখে নিবা লেকচার নাম্বার 4, আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে পয়সন অনুপাতের আমরা একটি সূত্র জানি -L/R, আর মানে আমাদের কি ছিল, ব্যাসার্ধ। আমরা ওই জায়গায় চাইলে ব্যাসও লিখতে পারি, ডিভাইড বাই R/L, আর কি ব্যাসার্ধ। তাহলে ওই জায়গায় আমরা বলছিলাম কি লিখতে পারি, চাইলে আমরা ব্যাস লিখতে পারি। ঠিক আছে, জিনিসটা বলছে ব্যাসের কত পরিবর্তন হবে, অর্থাৎ ডেল ডি তোমাকে বের করতে হবে। তাহলে ডেল ডি এর মান কত আসবে, ডেল ডি সমান এটা এখানে গুণ ওইটা ভাগ, তাহলে -σ/d/L ডিভাইড বাই এলটা এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আসো তো ব্যাসের মান তোমাকে দেওয়া আছে, সিগমার মান তোমাকে দেওয়া আছে, ডেল এল কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয় এই যে আমরা বের করেই রাখছি, কতটুকু চেঞ্জ করছি, এল এল আবারও কাটা চলে যাবে। আচ্ছা, এই স্মল এল মানে হচ্ছে ওর আগের দৈর্ঘ্য, ডেল এল মানে হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ এই স্মল এল এর জায়গায় বসবে কি আমাদের সিগমা ডি, ডেল এল এর জায়গায় বসবে এটা 0.15 ক্যাপিটাল এল, আর স্মল এল মানে ওর আদি দৈর্ঘ্য, দ্যাট ইজ ক্যাপিটাল এল। এল এল কাটা চলে যাবে, তুমি ইজিলি ডেল ডিটা কী করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারতো। এবং কত আসবে মানটা, আসবে 7.5 × 10⁻⁵। তাহলে সবাই এটা বাসায় ট্রাই করবা, দেখছো খুবই খুবই ইজি একটা ম্যাথ আসছে। আমরা জাস্ট যদি লেকচার ক্লাসগুলো ঠিকভাবে করে থাকি এই ম্যাথটা আসলে তোমার কাছে খুব ইজি লাগবে। তাহলে নেক্সট ম্যাথে আমরা চলে আসি, তাহলে আমরা পরবর্তী বুয়েট 16-17 ম্যাথটাতে চলে আসি। আচ্ছা, 16-17 ম্যাথটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তুমি যদি হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারটা দেখো, ফার্স্ট লেকচারের হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক বা হচ্ছে আকৃতির স্থিতিস্থাপক গুণাঙ্কটা যদি তুমি দেখো, তাহলে আসলে এই উদাহরণটা আমি ওখানে দেখাইছি, খুব ইজিলি বুঝতে পারবা। তাহলে চলে আসি, আমাদের কাছে একটা দেয়াল আছে, দেয়াল থেকে কি হয়েছে, একটা দণ্ড বের হয়ে আছে, দেয়াল থেকে একটা দণ্ড বের হয়ে আছে। এবার দেয়ালের এই পাশে আমরা একটা বস্তু ঝুলে দিছি, একদম প্রান্তে একটা বস্তু ঝুলে দিছি, যার ভরটা দেওয়া আছে আমাদেরকে কত কেজি, 1200 কেজি। এরপর কি বলছে, এবার ব্যাসটা দেওয়া আছে, ওই দণ্ডটার দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে, বলল ইটা অর্থাৎ আকৃতির স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক 3 × 10⁻10। এবার আসি, এখানে ব্যবর্তন গুণাঙ্ক বলছে, তাহলে আকৃতির স্থিতিস্থাপক গুণাঙ্কের অপর নাম হচ্ছে কি গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক। ওইটার মান দেওয়া আছে আমাদেরকে, বলছে দণ্ডের ভরটাকে উপেক্ষা করতে, অর্থাৎ দণ্ডের ভরটা নগণ্য। তারপর বলছে দণ্ডটির উপর ব্যবর্তন পীড়ন কত। আচ্ছা তুমি বুঝো, ব্যবর্তন পীড়ন যে কোনো প্রকার পীড়নই হোক তোমাকে বের করতে হবে কিসের মান, আসলে F/A এর মান। এবার আসো, এফ মানে কতটুকু বল প্রয়োগ হচ্ছে ওর উপর, দেখো তো ওর ওপর ভর দিছো তুমি কত, 1200 কেজি, তাহলে ইজিলি বের করতে পারতেছি। ওর ব্যাস দেওয়া আছে, সো আমরা ইজিলি ক্ষেত্রফলও বের করতে পারতেছি। তাহলে আমরা লিখে ফেললাম ব্যবর্তন পীড়ন বা আকৃতির পীড়ন বা হচ্ছে ক্রিন্তন পীড়ন, যেটার মান F/A। এফ মানে হচ্ছে ওর ওপর কতটুকু বল দেওয়া আছে, ওর ভরটা দেওয়া আছে কত, 1200 কেজি। তাহলে আমরা বসাই দিতে পারি mg ডিভাইড বাই এ মানে কি, ওর ক্ষেত্রফল। ওর ব্যাসটা দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বসাইতে পারি 1/4 πd², যেখানে m এর মানটা আমরা জানি 1200 কেজি দেওয়া আছে, যেখানে ডি এর মান অর্থাৎ ব্যাসের মানও আমরা জানি, ব্যাসের মান কত দেওয়া আছে একটু খেয়াল করো তো, ব্যাসের মান দেওয়া আছে 4.8 সেন্টিমিটার। তাহলে আমরা ক্যালকুলেট করলে আসবে 4.8 × 10⁻² মিটার। তাহলে এই দুইটা মান নিয়ে এখানে এম বসাই দিব আমরা, এখান থেকে ডিটা বসাই দিলে আমরা ইজিলি কার মানটা পেয়ে যাচ্ছি, ব্যবর্তন পীড়নের মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যবর্তন পীড়নের অ্যান্সারটা আসবে হচ্ছে 6.5 × 10⁻6, 6.5 × 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার।
ঠিক আছে, অ্যান্সারটা এটা আসবে। তুমি জাস্ট মানগুলো বসাই দিবা, দেখবে অ্যান্সারটা খুব ইজিলি চলে আসছে। আচ্ছা, এরপরের কোশ্চেনটাতে কি বলছে? এরপরের কোশ্চেনটাতে বলছে দণ্ডটির প্রান্তের উলম্ব বিচ্যুতি কত। আচ্ছা, এই জিনিসটা কি একটু বুঝো আগে তুমি, ঠিক আছে? আচ্ছা, ঘটনাটা বুঝতে হইলে আগে আমি এই ঘটনাটা মুছে দিয়ে একটু ইটার মানটা একটু লিখে রাখি এই পাশে, যে 3 × 10⁻10। ওকে, চলে আসি। ঘটনাটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা দেখো, আমাদের কাছে এই জায়গায় এই দণ্ডটা এরকম করে লাগানো আছে, ঝুলানো আছে দণ্ডটা, এই প্রান্ত থেকে বের হয়ে আছে। এবার আমরা কি করছি, এই পাশটাতে বল প্রয়োগ করছি এফ। এই যে দেখো নিচের দিকে বল প্রয়োগ হয়েছে, মানে এই পাশ বরাবর বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার পর কি করা হয়েছে দেখো তো, বল প্রয়োগ করা হইলে আমরা জানি ও যেহেতু এই পাশটাতে খুব দৃঢ়ভাবে যুক্ত আছে, ও যেহেতু এই পাশটাতে খুব দৃঢ়ভাবে যুক্ত আছে, তাহলে এই বরাবর বল প্রয়োগ করলেও হালকা পরিমাণ কি হয়ে যাবে, এরকম বেঁকে যাবে। তাহলে বেঁকে গেলে ওর পরবর্তী অবস্থাটা কী হবে, আমরা একটু আঁকি। ও মনে করে এভাবে হয়ে বেঁকে গেল, হালকা বেঁকে গেল। বুঝা গেছে? দেখো মানে জিনিসটা এরকম তুমি শক্ত করে ধরে রাখছো। এবার যদি আমরা এই বরাবর বল প্রয়োগ করি, তাহলে হালকা পরিমাণ কি হয়ে যাবে, এরকম বেঁকে যাবে না। এই যে হালকা পরিমাণ নিচে নেমে গেছে, এই যে নিচে এই অবস্থাটা চলে আসছে। এবার আসো তো বুঝো, এই প্রান্তটা দৃঢ়, আমরা বলছিলাম দৃঢ় প্রান্ত এবং যেই প্রান্তটা মুভ করবে ওই প্রান্তের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখতে পারি, ঠিক না জিনিসটা? এবং এই জায়গার মধ্যে যতটুকু মুভ করছে ও দেখো তো এই অবস্থান থেকে এই জায়গায় চলে আসছে, যতটুকু মুভ করছে ওইটাকে আমরা স্মল ডি দিয়ে লিখি, ঠিক না? অর্থাৎ যতটুকু মুভ করছে জিনিসটা আগের অবস্থান থেকে উপরের প্রান্তটা অতটুকু। দেখো তো, তাহলে ওর উলম্ব বিচ্যুতি বের করতে বলছে। দেখো তো, এটা উলম্ব বরাবর না বিচ্যুত হয়েছে উপর থেকে, এই যে নিচে নেমে গেছে এতটুকু। তাহলে এই স্মল ডিটাই হচ্ছে ওর উলম্ব বিচ্যুতি। বুঝা গেছে ওর উলম্ব বিচ্যুতি মানে কি? মানে সোজা কথা কতটুকু বিচ্যুত হয়েছে আসলে। এখন ঘটনাটা যেহেতু খাড়া বরাবর ঘটছে, উলম্ব বরাবর ঘটছে, লম্ব বরাবর ঘটছে, সেজন্য আমরা উলম্ব বলতেছি জিনিসটাকে। ক্লিয়ার জিনিসটা? এবার আসো, তাহলে এই জায়গা থেকে আমরা থিটার মানটা পাইতে পারি। এই যে যতটুকু বেঁকে গেছে ওইটাকে আমরা বলি কৃন্তন বিকৃতি বা আকৃতি বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি থিটা। এবার আসো, আমার কাছে ওর ভর টর সব কিছু আছে, এটা যদি থিটা হয়, আসি তো আমাদের বের করতে হবে কি স্মল ডি এর মান। তাহলে একটু আসো তো, আমরা বি সূত্রটা জানি যে ব্যবর্তন গুণাঙ্কের সূত্র হচ্ছে F/a থিটা, ঠিক না জিনিসটা? এবার আসো, থিটা থিটা মানে আমরা কি বলি একটু বুঝবে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং একটা টপিক। আচ্ছা, প্রথমে থিটা মানে হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো তো, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কোণ, এই কোণের বিপরীত বাহু, এটা হবে আমাদের লম্ব। এই যে এটা দেখো তো থিটার সাথে আছে এটা, তাহলে এটা হবে ওর ভূমি, তাহলে লম্ব, আর এটা হবে কি ভূমি। এবার আসো, তাহলে আমরা বলি কি ট্যান থিটা ইকুয়াল টু কি বলি স্মল ডি বাই কি বলি ক্যাপিটাল বি। এই যে দেখো থিটার বিপরীত বাহু লম্ব, স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এবার আসো, আমরা যখন ট্যান থিটার মানটা মানে থিটার মানটা খুব ছোট হয় তখন ট্যান থিটাকে আমরা থিটা লিখে ফেলি, ট্যান থিটাকে আমরা কি লিখে ফেলি, থিটা লিখে ফেলি। এখন এই থিটার মানটা কি অল্প না বেশি এটা তো আমরা জানি না, ঠিক আছে জিনিসটা? এবার অল্প না বেশি এই মানটা আমরা বলতে পারতেছি না। সো আমরা যেহেতু বলতে পারতেছি না, আমরা জাস্ট এখান থেকে থিটা বের করে এখানে এনে বসাবো, যাতে আমরা এই স্মল ডি সমান পাবো কি ট্যান থিটা ইন্টু কি আসবে ক্যাপিটাল ডি। সিস্টেমটা বুঝে গেছে? মানে বুঝিও, থিটা যখন অনেক ক্ষুদ্র হয় তখন আমরা এই কাজটা করি, কিন্তু থিটা কি ক্ষুদ্র না বড় ওই মানটা আমরা জানি না, সো আমরা নর্মালি কাজ চালাচ্ছি। এবার আসো, আমাদের এই জায়গা থেকে থিটা বের করে নিলাম, থিটা সমান আসবে F/a ইটা। এফ ওর ওপর কতটুকু বল প্রয়োগ হয়েছে, এই যে 1200 কেজি ভর আছে, সো mg a মানে ওর কি ক্ষেত্রফল। দেখো তো ওর কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে 1/4 পাই ডি স্কোয়ার ইন্টু ইটা। ইটার মানও আমাদেরকে দেওয়া আছে, বিবর্তন ওই যে 3 × 10⁻10 লিখে রাখছিলাম ওই পাশে, ইটার মানও আমরা পেয়ে গেছি। তাহলে এই জায়গা থেকে আমরা ইজিলি কিসের মানটা বের করে ফেলতে পারবো, থিটার মানটা বের করে ফেলতে পারবো। যখনই থিটার মানটা বের হয়ে গেছে এই জায়গা থেকে থিটাটা এনে এখানে বসাবো ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি মানে কি ওর যে দৈর্ঘ্যটা আছে দৃঢ় প্রান্ত এবং ওর বিপরীত বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে ওটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখছিলাম। তাহলে ক্যাপিটাল ডি এর মান কত দেওয়া আছে দেখো তো, এই যে ওর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5.3 সেন্টিমিটার। তাহলে তুমি এটাকে মিটারে নিয়ে বসাইলে দরকার হয়, তাহলে 5.3 × 10⁻² মিটার। তাহলে দেখো তো থিটার মান তুমি পেয়ে গেছো, ক্যাপিটাল ডি এর মান তুমি কি পেয়ে গেছো। ইজিলি কার মান বের করতে পারতেছি আমরা, এই যে স্মল ডি বা কতটুকু পরিমাণ সরে গেছো, কতটুকু বিচ্যুত হয়েছে ওইটার মানটা আমরা কি করতে পারতেছি, বের করতে পারতেছি। তাহলে আসলে তো এই ঘটনাটা আমরা লেকচার ক্লাসে খুব ভালো করে পড়াইছি, এই রিলেটেড ম্যাথও করছিলাম। সো তুমি যদি ওই লেকচারটা ভালো করে থাকো এটা আসলে খুবই ইজি লাগবে। তাহলে দেখছো খুবই ইন্টারেস্টিং। জাস্ট জিনিসটা হয়েছে কি এরকম আটকানো ছিল, ও বেঁকে গেছে, কতটুকু বেঁকে গেছে ওই উলম্ব বিচ্যুতিটাই তোমাকে বের করতে হবে।
এই নাম্বারটা খুবই ইজি, আসলে এফ বাই এ বের করাটা খুবই সিম্পল ছিল, কিন্তু এই ঘটনাটা তোমাকে বুঝতে হবে যে যদি তোমার থিটার মানটা অনেক ক্ষুদ্র না হয় তাহলে কিন্তু তুমি ডিরেক্ট কি লিখতে পারবা না, থিটাটা লিখতে পারবা না, তোমাকে তখন কি হিসেবেই কাজ করতে হবে, ওই ট্যান থিটা হিসেবে কাজ করতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা পরবর্তী ম্যাথ শুরু করি। তাহলে পরবর্তী বুয়েট 16-17 অন্য আরেকটা ম্যাথ আসছে 16-17 সালে সেম স্থিতিস্থাপকতা টপিক থেকে, ওই ম্যাথটা একটু দেখবো। এই সেম ক্যাটাগরির আরেকটা ম্যাথ বুয়েটে 2007-8 সালে আসছিল, ঠিক আছে? বুয়েট 7-8 সালেও সেম ম্যাথ আসছে। আমরা এই রিলেটেড একটা থিওরি পড়ছি লেকচার নাম্বার 4-এ। থিওরিটার টাইটেল ছিল হচ্ছে ঘনত্ব এবং আয়তন গুণাঙ্কের সম্পর্ক। ওই থিওরিটা দেখলে আসলে এই ম্যাথটা তোমার কাছে খুবই ইজি লাগবে, কারণ আমরা ওইটার মধ্যে পুরো থিওরি আকারে ওই জিনিসটা পড়াইছি। একটু খেয়াল করি, বলা আছে পানির উপরিতলে পানির ঘনত্ব, ঠিক আছে? পানির উপরিতলে, এই যে পানির উপরিতলে পানির একটা ঘনত্ব দেওয়া আছে রো, তারপর 800 অ্যাটমসফিয়ার চাপ গভীরতায়, তার মানে এমন একটা গভীরতায় গেছো যেই গভীরতায় প্রেশার কত 800 অ্যাটমসফিয়ার। এবার আসো, বলছে গভীরতায় পানির কি কত হবে, ঘনত্ব কত হবে। এবার আসি, এই ম্যাথটা আমরা কিভাবে করব, খুবই ইজি। আমরা প্রথমে পানিটাকে এরকম মনে করে নিছি, তাহলে প্রথমে ওর ওপর কিছু একটা চাপ ছিল যেই চাপের মানটা কম। এরপর আমরা একটা গভীরতায় চলে গেছি, যেই গভীরতায় ওর ওপর চাপের মানটা কি হয়েছে, অনেক চারপাশ থেকে চাপের মানটা অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে ও কিছু পরিমাণ কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? এবার একটু বুঝো, একদম উপরে ওর ওপর চাপের মান কত ছিল, একদম উপরে ওর ওপর চাপের মান ছিল, এই যে বলছে কিন্তু উপরিতলে ওর চাপের মান ছিল 1 অ্যাটমসফিয়ার। কত গভীরতায় গেছো তুমি, 800 অ্যাটমসফিয়ার চাপের গভীরতায় গেছো। তাহলে বুঝে গেল ওর ওপর কতটুকু প্রেশার এক্সট্রা করা হয়েছে, ওর ওপর প্রেশার এক্সট্রা করা হয়েছে ডেল পি বা আমরা ডিপি যে কোনো একটা দিয়ে লিখতে পারি, ডেল পি বা ডিপি কত 800 - 1 এত অ্যাটমসফিয়ার চাপ এক্সট্রা করা হয়েছে, যেটা 799 অ্যাটমসফিয়ার আসবে। ঠিক আছে? জিনিসটা এতটুকু আমরা কি করছি, চাপটা এক্সট্রা করছি, এই এক্সট্রা চাপের কারণে ও কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এবার আসো, ওর আগের আয়তনটা V1 দিলাম, পরের আয়তনটা হবে V2, ওর আগের ঘনত্বটাকে আমরা রো, এই যে এই ঘনত্বটা রো আমরা জানি, এটাকে রো লিখলাম, এটাকে আমরা লিখলাম রো প্রাইম। কিন্তু একটু খেয়াল করো তো, ওকে যদি আমরা চেপে ছোটও করে ফেলি, ওর ভরটা আমরা জানি কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে ভর যদি M1 হয়, এই ক্ষেত্রে ভর যদি M2 হয়, তাহলে পরস্পর দুইটা কি হইতে বাধ্য, সমান হইতে বাধ্য। এবার আসি, সমান যদি হয় আমরা এই জায়গা থেকে কিছু কনক্লুশনে আসবো, সমস্যা নেই। এর আগে আরেকটু বুঝো, ওর একটা সংনম্যতার মান দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সো কে ইকুয়াল টু আসবে, সংনম্যতাকে আমরা সি দিয়ে লিখলাম, ঠিক আছে? কম্প্রেসিবিলিটি সি দিয়ে লিখলাম। তাহলে কম্প্রেসিবিলিটির একটা মান দেওয়া আছে আমাদের কাছে, ঠিক না? কম্প্রেসিবিলিটির একটা মান দেওয়া আছে, ওইটা বসাই দিলেই আমরা কার মান পেয়ে যাব, আয়তন গুণাঙ্কের মান পেয়ে যাবো। তাহলে 1/455.8 × 10⁻11 বসাইলে আমরা কার মান পেয়ে যাব, আয়তন গুণাঙ্কের মান পেয়ে যাব। এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা যদি আয়তন গুণাঙ্কটা পেয়ে যাই, একটু খেয়াল করো, আয়তন গুণাঙ্ক পাওয়ার পর আমাদের এবার আসি M1 M2-র আগে আমরা বুঝি যে আয়তন গুণাঙ্ক যেহেতু পেয়ে গেছি, ওই রিলেটেড সূত্রটাকে একটু ইউজ করি আমরা আগে, ঠিক আছে? ওই রিলেটেড সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে আমাদের যে K = F/A ডিভাইড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি, যে পীড়ন ডিভাইড বাই কি, আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে এই জায়গা থেকে আমরা আয়তন বিকৃতির মানটা একটু বের করি। স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান কি আসবে, F/A ডিভাইড বাই কে। আচ্ছা, F/A এটা মানে হচ্ছে পীড়ন, ওর ওপর কতটুকু পীড়ন প্রয়োগ হয়েছে। দেখো তো, আমাদের এই জায়গায় একটা চাপ ছিল বা একটা পীড়ন ছিল, এই জায়গায় পীড়নটা চেঞ্জ হয়েছে, ওই চেঞ্জ হওয়ার কারণেই কি হয়েছে, ওর আয়তনটা ছোট হয়েছে, ঠিক না? যে এই জায়গার আর এই জায়গার চাপের চেঞ্জের কারণে ওর আয়তনটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে চাপের চেঞ্জটাই ওর পীড়নের মানের সমান। সো চাপের যে চেঞ্জ হবে ওইটাই ওর ওপর প্রেশার মানে বল প্রয়োগ করে বা পীড়ন প্রয়োগ করে ওকে কি করছে, সংকুচিত করছে। এই জন্য এটার জায়গায় আমরা লিখতে পারি ডিপি ডিভাইড বাই কে। ডিপি মানে আমরা পরিবর্তন বলতেছি, বা ডেল পি দিয়েও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান আমরা ডিপি বাই কে পাইছি। এবার আসো, এই M1 = M2, এটা দিয়ে আমরা একটু কাজ করবো। এটাকে কাজ করলে কি আসবে, দেখো তো, এম আমরা রো = সূত্র জানি M/V, এই সূত্রটা আমরা জানি। তাহলে M = কি আসবে, রো ইন্টু ভি। তাহলে দেখো তো, প্রথম ক্ষেত্রে ওর ঘনত্ব ছিল কত, রো, ওর আয়তনকে ধরছি কি V1। দ্বিতীয় ক্ষেত্রে ওর ঘনত্ব কি হয়ে গেছে, চেঞ্জ, রো প্রাইম নাম দিছি, ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে ওর আয়তনকে কি ধরছি আমরা, V2 ধরছি। ক্লিয়ার জিনিসটা? এবার আসো, আমরা V2/V1 করি একটু। V2/V1 =
v1 নিচে গেছে, এই পাশে এটা চলে আসবে রো ডিভাইড বাই রো প্রাইম। ঠিক আছে, এই পুরো ঘটনাটা আমরা কিন্তু ওই থিওরি ক্লাসে করছিলাম, একটু দেখলে আসলে তুমি বুঝে যাবা। এবার আসো বিয়োগ যদি করি আমরা, তাহলে কি আসবে v2 মাইনাস v1 ডিভাইড বাই, খেয়াল করো v2 মাইনাস v1 ডিভাইড বাই কি চলে আসবে v1 ইকুয়াল টু আসবে রো ডিভাইড বাই রো প্রাইম। ক্লিয়ার জিনিসটা? এবার একটু বুঝো, সরি বিয়োজন করছি যেহেতু, উপরে বিয়োজন করা মানে এটা বিয়োগ হবে, নিচে ডান সাইডেও এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে একটু আসি তো, v2 মাইনাস v1, v2 মাইনাস v1। এবার বুঝো v2 মাইনাস v1 মানে শেষ আয়তন থেকে আগের আয়তন কি হয়েছে, বিয়োগ হয়েছে। আচ্ছা, শেষ আয়তন থেকে যদি আগের আয়তনটা বিয়োগ হয়, বুঝিও এই আয়তনটা ছোট, এই আয়তনটা কি বড়। তাহলে আমরা বলতে পারি যে এই আয়তনটা ছোট, এই সরি v2 এর মানটা ছোট, এই আয়তনটা বড়। এই যে ছোট বড়, ছোট থেকে বড় যদি আমরা বিয়োগ করি মানটা কিসে চলে আসবে, মাইনাসে চলে আসবে। এবার বুঝিও মানটা যেহেতু মাইনাসে চলে আসবে, আমরা আয়তনের পরিবর্তনকে স্মল ভি দিয়ে লিখি ডিভাইড বাই আগের আয়তনকে কি দিয়ে লিখছি, যে ক্যাপিটাল ভি। ইজ নর্মাল। তাহলে এটা মানে আমরা বিকৃতি পাচ্ছি, ঠিক না, আয়তন বিকৃতি পাচ্ছি। ইকুয়াল টু আসবে রো মাইনাস রো প্রাইম ডিভাইড বাই রো প্রাইম। এবার একটু বুঝো এই জায়গার মধ্যে ছোট্ট একটু ভুল হয়েছে আমাদের, ভুল না আসলে, মানে এটা আমরা পরেই বলার ট্রাই করতাম। আচ্ছা একটু শুনো, যে এই জায়গায় স্মল ভি মানে তুমি বুঝে গেছো এই মানটা কিসে আসবে, নেগেটিভে আসবে। তাহলে আমরা বুঝলাম এই স্মল ভি এর মানটা নেগেটিভে আসবে। আচ্ছা, স্মল ভি এর মানটা যদি নেগেটিভ হয়, বাকি সবগুলো মান পজিটিভ, আয়তন গুণাঙ্ক কি হয়ে যাবে, নেগেটিভ। তো আমরা জানি আয়তন গুণাঙ্ক কখনো কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। তাহলে আয়তন গুণাঙ্ক যদি নেগেটিভ হইতে না পারে, কেটা যদি নেগেটিভ হইতে না পারে, পুরো ইকুয়েশনটাকে পজিটিভ রাখার জন্য আমরা এই জায়গায় একটা কি চিহ্ন দিতে হবে, মাইনাস। কেন মাইনাস দিতে হবে, এই যে দেখো স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল ভিটা নেগেটিভ, নেগেটিভকে আমরা বানাতে যাচ্ছি পজিটিভ, সো আগে একটা মাইনাস দিয়ে দিছি, নেগেটিভ নেগেটিভ মিলেও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আসি স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান কি, এই যে কেটা এখানে গেছিল না, এই জায়গাটা আগে কি রয়ে যাবে, মাইনাসটা রয়ে যাবে। তাহলে মাইনাস ডিপি বাই কে। তাহলে আমরা এটা এই জায়গার মধ্যে বসাই দিতে পারি, একটু মুছে লিখি এই পাশে। আচ্ছা, স্মল ভি বাই ক্যাপিটাল ভি এর জায়গায় লিখলাম মাইনাস ডিপি বাই কে সমান চলে আসবে কি, এই জায়গায় আসবে, একটু ভাগ করে দিয়ে এটাকে, রো বাই রো প্রাইম মাইনাস চলে আসবে 1। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে পরবর্তী যে ঘনত্বটা, এই রো প্রাইমটাই আমাদের কি দরকার। তাহলে আমরা রো প্রাইমের মান বের করার জন্য কি করবো, 1টাকে এই পাশে নিয়ে আসছি, 1 মাইনাস ডিপি বাই কে সমান আসবে রো ডিভাইড বাই রো প্রাইম। রো প্রাইম বের করতে যাচ্ছি আমরা, তাহলে রো প্রাইম সমান আসবে কি, রো বাই, এই যে এটা এই পাশে চলে আসে পুরোটা নিচে, 1 মাইনাস ডিপি বাই কে। রো মানে ওর আগের ঘনত্ব, ওর আগের ঘনত্ব কত ছিল, এই যে দেওয়া আছে 1.03 ইন্টু 10 কিউব ডিভাইড বাই 1 মাইনাস ডিপি। ও চাপের চেঞ্জ হয়েছে কত, 799 অ্যাটমসফিয়ারে রাখলে হবে না, প্যাসকেলে দিয়ে দেওয়া আছে, যে প্যাসকেলের মান আমরা জানি যে 799, প্যাসকেলে নেওয়ার জন্য কি করতে হবে, 1.013 10 কিউব 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলেও প্যাসকেলে চলে যাবে, ডিভাইড বাই কে। ওর আয়তন গুণাঙ্কের মানটাও আমরা কি করে ফেলছি, এই জায়গা থেকে বের করে ফেলছি। এই জায়গা থেকে হিসাব করলে তোমার রো প্রাইমের মানটা চলে আসবে, মানটা দেওয়া আছে 1069.7, এটা হচ্ছে রো প্রাইম কেজি পার মিটার কিউব। ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ তোমাকে এই ম্যাথটা খুব ভালো করে জানতে হবে, ম্যাথটা দুইবার চলে আসছে, আমরা এই জন্য আলাদা একটা থিওরি পড়াইছি এটার উপর বেস করে। তাহলে জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে দুই ক্ষেত্রে আমাদের আয়তনের মান কী অবস্থা আছে, সমান অবস্থা আছে, এরপর তুমি পুরো জিনিসটা কী করবা, সলভ করবা। ক্লিয়ার জিনিসটা সবার কাছে? তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে আসি। এবারের ম্যাথটি বুয়েট 14-15 সালের। আচ্ছা, খুব ইজি একটা ম্যাথ, একটু খেয়াল করলে, আসলে খেয়াল করতে হবে না, তোমরা যে সূত্র জানলে এই ম্যাথটা খুব ইজিলি, অর্থাৎ এক সূত্রের ম্যাথ ডিরেক্ট করা যাবে। আচ্ছা, কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে বলছে আমাদের কাছে একটা তার আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং ওর ব্যাস যেটা আছে ওইটা হচ্ছে 1 মিলিমিটার, এবং ওর মধ্যে আমরা কত কেজি ভরের একটা বস্তু ঝুলাইছি, ওর মধ্যে আমরা 25 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছি। এরপর বলা হচ্ছে যে ভর ঝুলানোয় 0.1 মিটার প্রসারিত হয়, অর্থাৎ প্রসারণের মান, দ্যাট ইজ আমরা দৈর্ঘ্য পরিবর্তন স্মল এল এর মান পাচ্ছি কত, 0.1 মিটার। এবার বললো কি, বলছে সঞ্চিত শক্তি কত, অর্থাৎ এই তার যে প্রসারিত হবে ওর মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি আসবে বা সঞ্চিত শক্তি আসবে, ওটার মান কত। এবার আসি, সঞ্চিত শক্তি বা বিভব শক্তির আমরা সূত্র জানি দুইটা, একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে, যেটা কি ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইড বাই 2L, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে। এবং যদি বল দেওয়া থাকে তাহলে আমরা জানি সূত্রটা হবে হাফ ইন্টু বল ইন্টু যতটুকু দৈর্ঘ্যের কি ঘটছে, পরিবর্তন ঘটছে। একটু খেয়াল করবো, হাফ ইন্টু এফ ইন্টু এল। এবার আসো, আমাদের এই জায়গার মধ্যে আমরা খেয়াল করলে বুঝতে পারতেছি ইয়ং এর গুণাঙ্ক দেওয়া নাই, কিন্তু ওর মধ্যে কতটুকু ভরের বস্তু ঝুলানো আছে ওইটা আমাদেরকে দেওয়া আছে। সো আমরা এই জায়গায় বলের মানটা বলতে পারি ডিরেক্ট কি, এম জি, অর্থাৎ বলের মানটা আমাদেরকে
আমাদেরকে দেওয়া আছে, আবার কতটুকু প্রসারিত হয় ওইটাও আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা ডিরেক্ট এই সূত্র দিয়ে কাজ চালাইতে পারি। তাহলে এখন আমরা তাহলে এই সূত্র দিয়ে ম্যাথ করব। তাহলে W ইজ ইকুয়ালস টু আসবে হাফ ইন্টু এফ ইন্টু এল। এবার আসি হাফ এফ, এফের জায়গায় বসবে কি এম জি ইন্টু স্মল এল। এবার চলে আসি হাফ এম, কত কেজি ভরের বস্তু ঝুলাইছি ওর মধ্যে 25 কেজি ভরের বস্তু ঝুলাইছি, 25 ইন্টু জি এর মান 9.8 ইন্টু স্মল এল কতটুকু প্রসারিত হয়েছে 0.1 মিটার। তাহলে দেখছো অনেকগুলা মান এক্সট্রা দেওয়া আছে, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, জাস্ট মনে রাখবা ইয়ংয়ের গুণাঙ্ক আছে তাহলে এই সূত্রে যাব, বল দেওয়া আছে সো এই সূত্রে গেছি, বল দেওয়া আছে ডিরেক্ট মানগুলো বসাইছি, খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা তাহলে এই বইটার মধ্যে আসলে ইজি ম্যাথও আসে, ঠিক আছে, ডিরেক্ট এক সূত্রের ম্যাথ, এই ম্যাথগুলো সবাই প্র্যাকটিস করলে আসলে বুঝতে পারবা যে আসলে অনেক অনেক ইজি ম্যাথও আছে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটি হচ্ছে রুয়েট 7, 8 এবং 5, 6 2 বছর আসছে। আচ্ছা খেয়াল করি, ইজি একটা ম্যাথ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝে যাবা। আচ্ছা আমাদের এই জায়গার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে কত 3 মিটার এবং তারের ভর দেওয়া আছে কত 20 গ্রাম। এরপর আসি এই তারের মধ্যে আমরা কতটুকু বল প্রয়োগ করছি, 50 নিউটন বল প্রয়োগ করছি। 50 নিউটন বল প্রয়োগ করার পর দেখা গেল তারটার একটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে যেটার মান দেওয়া আছে 1 মিলিমিটার এবং তারের ঘনত্বটা আমাদেরকে দেওয়া আছে, তারের ঘনত্ব। এবার আসি বলছে ওয়াই কত। আচ্ছা তাহলে ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র তুমি একটাই জানো, সো ডিরেক্ট ওই সূত্রটা আমরা ইউজ করার ট্রাই করি, ওয়াই ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। ক্লিয়ার জিনিসটা? এবার আসি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবার। আচ্ছা এফ ওর ওপর কতটুকু বল প্রয়োগ হয়েছে, এই যে বলের মান আমাদেরকে 50 নিউটন দেওয়া আছে, সো আমরা ডিরেক্ট এই বলের মান পেয়ে গেছি। ক্যাপিটাল এল অর্থাৎ ওর কতটুকু দৈর্ঘ্য, এই যে ওর দৈর্ঘ্য ডিরেক্ট দেওয়া আছে আমাদেরকে কত 3 মিটার, তাহলে দৈর্ঘ্যটাও আমরা জানি। এবার আসি ক্ষেত্রফল। আচ্ছা দেখো তো তারের কিন্তু ক্ষেত্রফল বা ব্যাসার্ধ বা ব্যাস এই রিলেটেড কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া নাই, তাহলে এই তারের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে, দেখো তারের একটা ঘনত্ব দেওয়া আছে আবার তারের একটা ভর দেওয়া আছে, ঠিক না? তাহলে তারের ক্ষেত্রে আমরা লিখতে পারি তারের ক্ষেত্রে ওর আয়তনটা কত হবে দেখি তো। তারের ক্ষেত্রে আয়তন আমরা জানি যে ওর দৈর্ঘ্য দেওয়া আছে সো এল এবং ওর যে ক্ষেত্রফল আছে ওইটাকে যদি আমরা এ মনে করে নিই তাহলে ওর আয়তন আসবে এই ক্ষেত্রফল ইন্টু ওর দৈর্ঘ্য বা ওর উচ্চতা, যেটা আমরা সিলিন্ডারের সূত্র থেকে জানি। তাহলে তারের ক্ষেত্রে হবে আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু ওই সিলিন্ডার আকৃতির তারটা দৈর্ঘ্য। এবার আসো আমাদের ভি, তার আয়তন তো জানা নাই, কিন্তু আমরা আবার ঘনত্ব থেকে রো ইকুয়াল টু এম বাই ভি সূত্রটা জানি, ঠিক আছে? সো এই জায়গা থেকে যদি আমরা আয়তনটা বের করতে চাই ভি ইকুয়াল টু আসবে এম বাই কি রো। কথাটা ক্লিয়ার? এবার আসো তারের ভর আমাদেরকে দেওয়া আছে, এই যে তারের ঘনত্ব আমাদেরকে দেওয়া আছে, অর্থাৎ বুঝে গেল আমাদের এই অ্যাপ্রোচটা নিতে হবে। এবার আসি ভি এর জায়গায় আমরা এ ইন্টু এল মানটা বসাই দিতে পারি, এ এল সমান আসবে এম বাই রো, আমাদের দরকার ওর ক্ষেত্রফলের মানটা, সুতরাং এ সমান আসবে এম বাই রো ইন্টু এল। ক্লিয়ার জিনিসটা? এবার আসো অর্থাৎ আমাদের ক্ষেত্রফল বের করে নেওয়ার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো দিয়ে আমরা কাজ চালানোর ট্রাই করছি। ক্ষেত্রফলের জন্য আমরা যখন দেখলাম ভি দরকার, ভিটা জানি না কিন্তু ঘনত্ব আছে, সো ঘনত্বের সূত্রটা লিখছি, এরপর কাজ চালাইছি এ বের করব। তাহলে এর ক্ষেত্রে ভর, ওই তারের ভর দেওয়া আছে আমাদের কত 20 গ্রাম, তাহলে আমরা কেজিতে নিয়ে যাব 0.02 কেজি, তাহলে বসাই দিলাম 0.02 ডিভাইড বাই রো, রো মানে হচ্ছে ওই তারের ঘনত্ব দেওয়া আছে আমাদেরকে 7.5 ইন্টু 10 কিউব ইন্টু ক্যাপিটাল এল মানে ওর দৈর্ঘ্যটা এই যে দেওয়া আছে, ওর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তাহলে এই জায়গা থেকে আমরা ওর কী মানও পেয়ে গেলাম, ক্ষেত্রফলের মানটাও পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলটা এনে এখানে বসাইতে পারবো। স্মল এল ওর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হয়েছে, আচ্ছা দেখি তো ওর দৈর্ঘ্য বৃদ্ধি লেখা আছে 1 মিলিমিটার, সো স্মল এল এর মান আমরা পেয়ে গেলাম 1 মিলিমিটার, দ্যাট ইজ হচ্ছে কত দিয়ে ভাগ দিবে, 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে যাবো, তাহলে 10⁻³ মিটার। ঠিক আছে জিনিসটা? তাহলে আসো এফ এর মান আমরা জানি 50, ক্যাপিটাল এল এর মান আমরা জানি ওর দৈর্ঘ্য কত 3 মিটার এবং ওর ক্ষেত্রফলটা আমরা এই সিস্টেমে বের করে আনছি এবং স্মল এল এর মানটা বসাই দিলে আমরা কিসের মান পেয়ে যাব, ইয়ংয়ের গুণাঙ্কের মানটা ডিরেক্ট পেয়ে যাব। অর্থাৎ দেখছো ম্যাথের মধ্যে জাস্ট সেম ঘটনাটাই আছে, জাস্ট তোমাকে কি এই যে ক্ষেত্রফল দেওয়া নাই কিন্তু ওই রিলেটেড আলাদা ইনফরমেশন দেওয়া আছে, ঘনত্ব রিলেটেড ইনফরমেশন, ভর রিলেটেড ইনফরমেশন, ওইটা দিয়ে আমরা তারের কি বের করে ফেলছি, ক্ষেত্রফলটা বের করে ফেলছি, জাস্ট তারপর বসাই দিলে আমরা কার মান পেয়ে যাব, ইয়ংয়ের গুণাঙ্কের মানটা পেয়ে যাব। এই ছিল হচ্ছে রুয়েট 7, 8, 5, 6 এর ম্যাথ। পরবর্তী ম্যাথটা হচ্ছে রুয়েট 6, 7 সালের খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু ভিন্ন ধারার একটা ম্যাথ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আচ্ছা আসি, বলা আছে পারদের আয়তন গুণাঙ্কের মান 2 × 10⁻10, তাহলে আমরা পারদের আয়তন গুণাঙ্ক দ্যাট ইজ কে, এটার মান পেয়ে গেলাম 2 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। এরপর আসি
বলা আছে 1 মিটার কিউব আয়তনের পারদের আয়তন, তার মানে পারদটার আয়তন কত ছিল 1 মিটার কিউব, তাহলে পারদের আয়তন সমান আমরা লিখতে পারি 1 মিটার কিউব। তারপর চলে আসি, বলছে পারদের আয়তন এত হ্রাস করতে, অর্থাৎ পরিবর্তন করব কতটুকু, পারদের আয়তন স্মল ভি পরিবর্তনটা হবে 2 × 10⁻⁻6 মিটার কিউব, তাহলে পরিবর্তন করব 2 × 10⁻⁻6 মিটার কিউব। ঠিক আছে জিনিসটা, এবার আসি, বলছে কি পরিমাণ কাজ করতে হবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে পারদের সঞ্চিত শক্তি কত। এবার আসো, আমরা নর্মাল থিওরিতে জানি যে কোনো একটা বস্তুকে সরাইতে বা লম্বা করলে ওর মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি সঞ্চিত হয়। কেন? কারণ ওর ওপর আমরা কিছু পরিমাণ কি করছিলাম, কাজ করছিলাম, অর্থাৎ কাজ এবং শক্তি পরস্পর কি হবে, সমান, অর্থাৎ যতটুকু কাজ করা হয়েছে ওর ওপর অতটুকু শক্তি ওর মধ্যে কি হবে, সঞ্চিত হবে। তাহলে আমরা বুঝলাম এই যে পারদের উপর কি পরিমাণ কাজ করতে হবে এটার যে মান আসবে, পারদের সঞ্চিত শক্তি কত ওইটারও মান কি আসবে, সেম, কারণ কাজ এবং শক্তির পরিমাণ পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আসি তো, আমরা বুঝলাম শক্তির ইকুয়েশন দিয়ে কাজ বের করা যাবে, কাজের ইকুয়েশন দিয়ে কি বের করা যাবে, শক্তি বের করা যাবে। কিন্তু কথা হচ্ছে আমরা যে শক্তির মানটা বের করতাম নরমালি, ওইটা নরমালি হচ্ছে কিসের জন্য, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বা দৈর্ঘ্য বিকৃতির জন্য বা দৈর্ঘ্য পীড়নের জন্য, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক দিয়ে জানতাম। কিন্তু আমরা একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, যেটার ফর্মুলাটা কি ছিল, একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলাটা ছিল যে ডব্লিউ প্রাইম দিয়ে লিখি আমরা যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের সূত্রটা হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, পীড়ন মানে এই ক্ষেত্রে আমরা কি পীড়ন প্রয়োগ করছি, যেহেতু আয়তন চেঞ্জ হয়েছে আয়তন পীড়ন, বিকৃতি কোনটা হবে, যেহেতু বিকৃত হয়েছে, কি বিকৃত হয়েছে, আয়তন বিকৃত হয়েছে, এই জন্য কি বিকৃতি বসাবো, আয়তন বিকৃতি বসাবো। ক্লিয়ার জিনিসটা, এবার আসো, কিন্তু আমাদের তো একক আয়তনের কথা বলে না, আমাদেরকে বলছে কি পরিমাণ কাজ করতে হবে বা কি পরিমাণ সঞ্চিত শক্তি, অর্থাৎ মোট সঞ্চিত শক্তি বা মোট কাজ। তাহলে আমরা মোট সঞ্চিত শক্তির সূত্র কি জানি, মোট সঞ্চিত শক্তি এটা কি হবে, মোট সঞ্চিত শক্তি যদি ডব্লিউ দিয়ে লিখি সেটা আসবে একক আয়তনের সঞ্চিত শক্তির সাথে ওর আয়তনটা কি করতে হয়, গুণ। একক আয়তনের জন্য এটা বুঝিও, একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে ডব্লিউ প্রাইম, তাহলে ভি আয়তনের সঞ্চিত শক্তি কি হবে, ডব্লিউ প্রাইম ইন্টু কি, ভি। ক্লিয়ার জিনিসটা, এবার আসি, তাহলে আমরা বুঝলাম এই সূত্র দিয়ে আমরা কাজ চালাবো, যেখানে ডব্লিউ প্রাইমের মান হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু কি হবে, বিকৃতি ইন্টু ওর আয়তন। কথাটাই ক্লিয়ার, অর্থাৎ একক আয়তনের সঞ্চিত শক্তির তারপর বাকি কাজটুকু আমরা চালাবো। কেন এই ঘটনাতে যাচ্ছি একটু পরে বলতেছি। আচ্ছা, তাহলে চলে আসি তো, আমাদের এই সূত্রটা আমরা ইউজ করব, তাহলে একটু আসি। তাহলে আমরা সূত্রটা পাইছিলাম যে মোট সঞ্চিত শক্তির সূত্রটা হবে কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, দ্যাট ইজ এফ বাই এ পীড়ন বিকৃতি, এই যে কোন বিকৃতি হচ্ছে, আয়তন বিকৃতি হচ্ছে, সো আসবে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইনটু কি বলছিলাম, ইনটু ওর আয়তন, এটা হচ্ছিল একক আয়তনের সঞ্চিত শক্তি, ইনটু ওর কি আসবে, আয়তন আসবে। তাহলে দেখো তো আয়তন কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা এই জায়গা থেকে আয়তন কেটে দিতে পারি, ঠিক না জিনিসটা। এবার আসো এফ বাই এ, আচ্ছা আমরা আয়তন গুণাঙ্কের সূত্র কি পড়ছিলাম, কে ইজ ইকুয়ালস টু এফ বাই পীড়ন ডিভাইড বাই কি, আয়তন বিকৃতি। তাহলে আসি তো, এই জায়গা থেকে আমরা এফ বাই এ এর মানটা কি পাবো, এফ বাই এ এর মানটা পাবো কে ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে বসাই দিই এই জায়গার মধ্যে হাফ ইন্টু কে ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি, কোথায় বসাই দিছি, এফ বাই এ এর জায়গায় এই মানটা বসাই দিছি, ইন্টু থেকে যাবে স্মল ভি। কথাটা বুঝে গেছে। এবার আসো তো, স্মল ভি স্কোয়ার হয়ে যাবে, এটা হবে কে স্মল ভি স্কোয়ার, আচ্ছা এটা ক্যাপিটাল ভি, বড় করে লিখি একটু, ক্যাপিটাল ভি, ঠিক আছে, আগে একটা কি আছে, হাফ আছে, কে জিনিসটা। এবার আসো, তাহলে আমাদের কে এর মানটা আমাদের কাছে আছে, কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক 2 × 10⁻11 ইন্টু স্মল ভি স্কোয়ার, কতটুকু চেঞ্জ হয়েছে, 2 × 10⁻⁻6 হোল স্কোয়ার ডিভাইড বাই আয়তন, ওর কত আয়তন দেওয়া আছে, 1 মিটার, এই যে বসাই। তাহলে ঘটনাটা কি আসলো, যে এই জায়গায় ওর এতটুকু কাজ হবে, যেটা অর্থাৎ কাজের মানও আমরা পেয়ে গেছি, এবং ওই মানটা আবার কিসের মানের সমান, কাজ এবং শক্তি সমান, সঞ্চিত শক্তির মানও কি আসবে, হুবহু সেম সূত্র আসবে। এবার আসো, আমরা এই জায়গার মধ্যে আসলে
এই ঘটনাটা কেন করতে গেছি? এই ঘটনাটা করতে গেছি কারণ নর্মালি আমাদের যে সঞ্চিত শক্তির সূত্রটা আছে ওইটা ওয়াই দিয়ে বা হচ্ছে আমরা নর্মালি ইউজ করি কিসের ক্ষেত্রে, যে দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে বা দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রে। এই জন্য আমরা কি করছি, যে বেসিক যে সূত্রটা আছে যে একক আয়তনের সঞ্চিত শক্তি, ওইটা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওই পীড়নের জায়গায় আমরা আয়তন পীড়ন বসাইতে পারি যদি আয়তন হয়, আমরা ওই জায়গায় দৈর্ঘ্য পীড়ন বসাইতে পারি যদি দৈর্ঘ্য পরিবর্তন হয়। সেমভাবে বিকৃতির ক্ষেত্রেও আয়তন বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি যেই রকম বিকৃতি হবে ওইটা বসাইতে পারবো আমরা। তাহলে এই জায়গার মধ্যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, পীড়নের জায়গায় আমরা কি আয়তন পীড়ন বসাইলাম, বিকৃতির জায়গায় আমরা কি পীড়ন বসাইলাম, আয়তন পীড়ন আয়তন বিকৃতি বসাইলাম, এবং ক্যাপিটাল ভি এটা মানে কি আমাদের আয়তন দিয়ে গুণ করে দিছি, তাহলে একক আয়তন থেকে মোট আয়তন হয়েছে। তাহলে এই কাহিনী করে তারপর আমরা কি করলাম, এফ বাই এ, দেখো ক্ষেত্রফলের মানটা যেহেতু আমাদের কাছে নাই এই জন্য আমরা ডিরেক্ট এফ বাই এ এর মানটা বের করছি, বের করে এখানে বসাই দিয়ে তারপর অ্যান্সারটা কি করে ফেলছি, বের করে ফেলছি। একটু ভিন্ন ধরনের ম্যাথ, কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে যে যদি এরকম ক্রিন্তন কতটুকু সঞ্চিত শক্তি আসবে ওইটাও বের করতে বলে, তাহলেও তুমি সেম প্রসিডিওরে করবা, কি হাফ ইন্টু পীড়ন ইন্টু কি বিকৃতি হবে, ক্রিন্তন বিকৃতি। কথা বুঝে গেছে? অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে যে বিকৃতির সূত্র শুধুমাত্র দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে না, আমরা ওইটা চাইলে আয়তন বিকৃতির ক্ষেত্রেও ইউজ করতে পারবো, আমরা ওইটা চাইলে ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রেও ইউজ করতে পারবো। তাহলে এই ছিল রুয়েট 6-7 এর ম্যাথটা। এরপরের ম্যাথে চলে আসে, পরবর্তী ম্যাথটা হচ্ছে রুয়েট 8-9 সালের ম্যাথ। আচ্ছা, রুয়েট 8-9 সালের ম্যাথটাতে কি বলা আছে একটু খেয়াল করি। বলা আছে যে হচ্ছে আমাদের কাছে একটা তার আছে যার ক্ষেত্রফল হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা জানি ক্ষেত্রফলটাকে অবভিয়াসলি মিটার স্কোয়ারে নিয়ে গেলে ভালো হবে। তাহলে a is equals to 2 ইন্টু মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নেওয়ার জন্য 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, তারপর বলা আছে ওই তারটার মধ্যে আমরা 15 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছি। তাহলে আমরা ঝুলানো ভরের পরিমাণ m পেয়ে গেলাম 15 কেজি। এবার আসি, বলছে ভর ঝুলানোতে দৈর্ঘ্য হয় 4 মিটার, অর্থাৎ এই যে ভরটা ঝুলাই দিছে ওই ভর ঝুলানোর পর দৈর্ঘ্য হয়েছে 4 মিটার। বুঝিও, তার মানে ওর আগে একটা দৈর্ঘ্য ছিল যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এল। ভর ঝুলানোর পর ওর আরো কিছু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে যেটাকে আমরা স্মল এল দিয়ে লিখি। তাহলে ওর এই যে ভর ঝুলানোর পর ওর দৈর্ঘ্য টোটাল হবে কত, টোটাল দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য হবে হচ্ছে ওর আদি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্যের বৃদ্ধি, ভর ঝুলানোর পর দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আদি দৈর্ঘ্য প্লাস ওর দৈর্ঘ্য বৃদ্ধি। সিস্টেম বুঝে গেছে? এবার আসো, তাহলে শেষ দৈর্ঘ্যটা কত মিটার দেওয়া আছে আমাদেরকে, 4 মিটার। তাহলে ক্লিয়ার ঘটনাটা যে শেষ দৈর্ঘ্য মানে ওর আগের দৈর্ঘ্য প্লাস পরের দৈর্ঘ্য যোগ করে, যেহেতু ভর ঝুলানোর পর মোট দৈর্ঘ্য 4 মিটার, তাহলে এটাই ওর কি দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য। তাহলে এটার মান পেয়ে গেলাম আমরা 4 মিটার। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এরপর ওর ইয়ং এর গুণাঙ্কের মানটা আমাদেরকে সুন্দর মতো দেওয়া আছে, সো এটা আমরা পরে ইউজ করব। এবং বলা আছে ভর সরিয়ে নিলে দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ সোজা কথা বুঝিও, ও ভরটা ঝুলানোর আগে ওর দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, ভরটা ঝুলানোর পর ওর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু, স্মল এল। তাহলে তুমি যদি ভরটা আবার সরাই দাও, মানে ভর ঝুলানোর পর স্মল এল বাড়ছে, তাহলে ভর সরাই দিলে ও আবার কতটুকুই হ্রাস পাবে, স্মল এল। তাহলে আমরা বুঝলাম আমাদেরকে আসলে এই জায়গায় বের করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিল কতটুকু, ভর সরাই দিলে ও কতটুকু সংকুচিত হবে, যতটুকু বৃদ্ধি পাইছিল। সো স্মল এলটাই আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে একটু আসি তো, আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র জানি যে y is equals to f capital L divided by a small l। ক্লিয়ার জিনিসটা? এবার আসো একটু বুঝিও, আমাদের এই জায়গা থেকে স্মল এল এর মানটা কিন্তু আমরা জানি না, তাহলে স্মল এল এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি করলাম, এই জায়গা থেকে স্মল এলটাকে একটু চেঞ্জ করে নিলাম, যে এটা আসলে 4 মাইনাস ক্যাপিটাল এল। তাহলে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এখন দিয়ে এই জায়গায় স্মল এল এর মানটা বসাই দিলাম আমরা। তাহলে y এর মান পাইছি আমরা কত, 1.3। আচ্ছা, রেখে দিই f এর মান f ক্যাপিটাল L ডিভাইড বাই a স্মল l এর জায়গায় আমরা বসাই দিলাম 4 মাইনাস l। তাহলে এবার আসো তো কি কি মান আছে আমাদের কাছে, y দেওয়া আছে, f কতটুকু ভর ঝুলানো হয়েছে দেওয়া আছে 15 কেজি। সো আমরা f এর জায়গায় কি লিখবো, mg লিখবো। তাহলে পরে আরেকটা লাইনে লিখি, আচ্ছা এই লাইনে লিখে দিই, f এর জায়গায় আমরা mg লিখে দিলাম, f এর জায়গায় mg। ঠিক আছে জিনিসটা? এবার আসো, তাহলে আমরা ভরের মানটা জানি, l ওর আদি দৈর্ঘ্য কত এটা আমরা জানি না, এটা আমরা রাখলাম, জানি না। ক্ষেত্রফল, দেখো তোমার ক্ষেত্রফলের মানটাও আমাদেরকে দেওয়া আছে, সো এটাও আমরা জানি। তাহলে এই জায়গায় একমাত্র অজানা রাশি হিসেবে কে আছে, এই যে ক্যাপিটাল এল টা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ক্যাপিটাল এল এর মানটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। আচ্ছা, ক্যাপিটাল এলটা যদি আমরা বের করতে পারি তাহলে ইজিলি স্মল থেকে বিয়োগ দিলে কাজ হয়ে যাচ্ছে না। এবার আসি, তাহলে আমরা ক্যাপিটাল এলটা বের করার একটা ট্রাই করি। তাহলে এটাকে একটু এই পাশে নিয়ে আসি, তাহলে আসবে 4 মাইনাস এল
এটাকে নিয়ে আসি এপাশে, ক্যাপিটাল এল ইকুয়াল টু ওয়াইটা ওই পাশে চলে যাবে, তাহলে এম জি ডিভাইড বাই আসবে এ ওয়াই, ভাগ করে দিয়ে একটু এল দিয়ে, তাহলে আসবে 4/L মাইনাস এল বাই এল, মাইনাস এল বাই এল মানে কত আসবে 1, সমান আসবে এম জি বাই এ ওয়াই। এবার আসো, তাহলে 1টা ওই পাশে চলে গেল, তাহলে আসলে 4/L সমান এম জি বাই এ ওয়াই প্লাস আসলো কি আমাদের 1। আমাদের দরকার এল এর মানটা, তাহলে এলটা ওই পাশে নিয়ে গেলাম, পুরোটা নিচে নিয়ে আসলাম, তাহলে এল সমান আসবে 4/1 প্লাস এম জি বাই এ ওয়াই। দেখো সবগুলো মান তোমার কাছে আছে, তাহলে তুমি ইজিলি এই ক্যাপিটাল এল এর মানটা কি করে নিতে পারতেছো, বের করে নিতে পারতেছো। ক্যাপিটাল এল যদি বের হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য পরিবর্তন হবে বা দৈর্ঘ্য হ্রাস পাবে, পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য পরিবর্তন হয়েছিল কত, স্মল এল সমান এই যে 4 - L, এই যে এল এর মানটা এখান থেকে বসাই দিলে আমরা কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা ইজিলি কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। দেখছো, অর্থাৎ ঘটনা হচ্ছে তোমাকে যদি পরের দৈর্ঘ্য দেওয়া থাকে, কোনো দৈর্ঘ্য আগেও দেওয়া না থাকে, তুমি কিন্তু মানটা কি করতে পারতেছো, বের করতে পারতেছো। তাহলে এই ম্যাথটাও আসলে খুব বেশি ইন্টারেস্টিং একটা ম্যাথ। তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের টোটাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলভের ক্লাস, স্থিতিস্থাপকতা রিলেটেড টপিকগুলো। এই ম্যাথগুলো যদি তুমি খেয়াল করো একটু, তাহলে দেখবে বেশ কিছু ইউনিক কিছু ম্যাথ আছে। সো সবাই বাসার মধ্যে ম্যাথগুলো নোট করে অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আমরা এরপর প্রবাহী পার্টটা শুরু করব। তাহলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।